गाड़ी আছে গাড়ি Yes, they are looting my counting center. Chalo. গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি दीदी आपके एजेंट बहुत सारे एजेंट को निकाल दिया. हाँ दीदी, इस कैमरा के सामने उन्होंने कहा कि वो निकाला गया। ममता बनर्जी सामने है, आप देख सकते हैं। विदाउट सिक्योरिटी ममता बनर्जी घुस चुकी हैं जा रही है अंदर। काउंटिंग सेंटर में। इस वक्त ममता बनर्जी आ रही हैं। अंदर शुभेंदु अधिकारी हैं और ममता। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কি অবস্থা! হেরে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি, প্রথম ভিডিও, তিনি পরিমরি করে ছুটেছেন ভবানীপুরের শেখাওয়াত গণনা কেন্দ্রে। সেই গণনা কেন্দ্রে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে কি বললেন যে ভবানীপুরে নাকি তার ভোট লুট করছে। কে লুট করছে সেটা অবশ্য বলেননি, বলেছেন ওরা আমার ভোট লুট করছে। অর্থাৎ বিজেপি শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে ভোট লুঠের অভিযোগ তুললেন। কিন্তু কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য হারিয়ে, মানে পশ্চিমবঙ্গ হারিয়ে ভবানীপুরেই কেন পরিমরি করে ছুটলেন? তবে মজার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুরের ওই শেখাওয়াত গণনা কেন্দ্রে পরিমরি করে ছুটছেন, তার আগে, মানে তার ঠিক আগে ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি মাঠে নেমে পড়লেন এবং তিনি হেস্টিংসের একটি গণনা কেন্দ্রে গিয়ে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিলেন। আর তার ফলে যেটা হলো যে কেন্দ্রীয় বাহিনী পুরো ভাইপোকে গলা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিল। কেন্দ্রীয় বাহিনী পুরোপুরিভাবে তৃণমূলের যুবরাজকে ঘাড় ধাক্কা দিয়ে সেই যে হেস্টিংসের গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র থেকে বাড়ি পাঠিয়ে দিল। এখন অভিষেক ব্যানার্জি তো নিজে প্রার্থী নন, আর এবারের গণনায় তো নির্বাচন কমিশন নিয়ম করে দিয়েছে যে যারা প্রার্থী নন তারা গণনা কেন্দ্রে কোনোভাবেই ঢুকতে পারবেন না। অথচ তারপরেও ভাইপোর ভাইপোগিরি দেখুন, তিনি নিজে সাংসদ হয়েও রীতিমতো গণনা কেন্দ্রে ঢুকে পড়ার চেষ্টা করছেন। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে ওই যে ক্ষমতার দম্ভ, অভিষেক ব্যানার্জি তৃণমূলের যুবরাজ এবং তার পিসির নেতৃত্বে এই রাজ্যটা চলছে, এটা কোথাও যেন ভাবতে পারছেন না, কোথাও যেন বুঝতেই পারছেন না যে এই ঘন্টায় কি ঘটে গেছে। অভিষেক ব্যানার্জির মনে হচ্ছে যে এখনও তিনি যুবরাজ এবং যুবরাজের সম্মানই সবাই দেবে, কিন্তু বাস্তবটা যে উলটপালট হয়ে গেছে, পায়ের নিচের তলার যে মাটিটায় হাওয়া হয়ে গেছে, সেটা যেমন ভাইপো বুঝতে দেরি করছে, ঠিক তেমনই পিসিরও হজম করতে দেরি হচ্ছে। ফলে রাজ্যটা গেছে যাক, সারা রাজ্যে তৃণমূলের যে দশা হয়েছে সে হোক, কিন্তু ভবানীপুর বাঁচাতে হবে। ভবানীপুর কেন বাঁচাতে হবে? বন্ধুরা, অমিত শাহ ভোট প্রচারে এসে একটা কথা বলেছিলেন, আর সেই কথাটা হচ্ছে যে বাংলার মানুষ আর কোথাও তৃণমূলকে হারাবে কি হারাবে না জানি না, কিন্তু ভবানীপুরের মানুষ যদি এই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেয় তাহলেই বিজেপি জিতে যাবে। আর সেই কথাটাই কোথাও যেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে তাই তো ভবানীপুর বাঁচাতে হবে। ভবানীপুরের ভিডিও বানানোর সময় বন্ধুরা আপনাদের বিভিন্ন ভিডিও করে দেখিয়েছিলাম যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন ভবানীপুরে রীতিমতো নেমে গেছে। মানুষ কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে চাইছেন না, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল যে তিনি ভবানীপুরে জিতবেন। আর সেই জেতার যে একটা আশা, সেই আশায় তিনি কালীঘাটে বেশ বসেই ছিলেন আর তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বড় বড় কথা বলছিলেন যে বাঘের মতো লড়াই করো, সন্ধে হলে তৃণমূল জিতবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজেই বুঝলেন যে সন্ধে হওয়ার আগেই ভবানীপুরটাও তার হাত থেকে চলে যাচ্ছে, মানে ভবানীপুরেই তিনি হেরে যাচ্ছেন, তখন তার টনক নড়ল। তখন টনক নেড়ে তিনি নড়তে নড়তে গাড়ি করে ছুটলেন ভবানীপুরের সেই শেখাওয়াত গণনা কেন্দ্রে। কিন্তু কথা যেটা হচ্ছে যে এরপরেও কি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বাঁচাতে পারবেন? বন্ধুরা, সকাল থেকেই ভবানীপুরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী হাড্ডাহাড্ডি লড়াই করে চলেছেন। প্রথম দিকে তো শুভেন্দু অধিকারী গণনায় এগিয়ে গিয়েছিলেন, আর সেই সময় কিন্তু শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল যে এই ভবানীপুর কেন্দ্রে বেশ কয়েকটি ওয়ার্ডে যখন গণনা শুরু হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন, কেননা সেখানে সংখ্যালঘুদের বেশি ভোট রয়েছে। আর ঠিক সেটাই কিন্তু ঘটেছিল এবং শুভেন্দু অধিকারী এটাও বলেছিলেন যে সেই ওয়ার্ডগুলোর গণনা হয়ে গেলেই তারপরে কিন্তু তিনি
মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছনে ফেলে এগিয়ে যাবেন। আর সেটাই কিন্তু বিকেল 4টার পরে হতে শুরু করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর থেকে যতটা না এগিয়ে গিয়েছিলেন, তার থেকে কিন্তু তিনি একেবারে লাফিয়ে লাফিয়ে পিছোতে থাকেন। আর সেটা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন যে ভবানীপুর কোথাও যেন হাত থেকে বেরোচ্ছে। আর সেই আতঙ্কেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিমরি করে ভবানীপুরে ছুটলেন। এখন ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে যে করেই হোক একটা বাঁচানোর চেষ্টা তো করতে হবে, কেননা ভবানীপুর যদি হাত থেকে যায় তাহলে বিরোধী দলনেত্রীর যে পদ, সেই পদটাই মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রীর পদ পাবেন না, তার ভাইপো সেই বিরোধী দলনেতার পদ পাবে না, তাহলে বিরোধী দলনেতাটা হবে কে? আর তৃণমূলের যে অবস্থা, তাতে একজনকে বিরোধী দলনেতা করলে অন্যজন মুখ গোমড়া করে বসে থাকবে কিংবা তলে তলে বিজেপির দিকে যাওয়ার চেষ্টা করবে। কথার কথা, কুণাল ঘোষকেই যদি বিরোধী দলনেতা করার অভিষেক ব্যানার্জি কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়রা চেষ্টা করেন, তাহলে কি অন্যরা ছেড়ে দেবেন? অন্যরা তো একেবারে তৃণমূলের ভেতরেই আসল খেলা খেলে দেবেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুরকে কেন বাঁচাতে চাইছেন, কেন বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেছেন, কেন তিনি পরিমরি করে ছুটেছেন, সেটা বুঝতে পারছেন। আর দ্বিতীয় যেটা কথা হলো যে ভবানীপুরেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান, তাহলে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রইলটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে আর দাঁড়াবেন কোথায়? যে শুভেন্দু অধিকারীকে হারাতে তিনি নন্দীগ্রামে গিয়েছিলেন 2021 সালে, সেখানে তো তিনি হেরে ভূত হয়ে এই ভবানীপুরে ফিরে এসেছিলেন। আর এবার তো সেই সাহসটাও মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পারেননি যে নন্দীগ্রামে গিয়ে তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়বেন। উল্টো শুভেন্দু অধিকারী যেভাবে বাড়ি বয়ে এসে ভবানীপুরে প্রার্থী হয়েছে, বিজেপি তাকে প্রার্থী করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্তৃত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এতদিনের সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় মানে তৃণমূল কিন্তু তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর যখন এই ভোটের ফলাফল নিয়ে তৃণমূল বৈঠক করবে, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে ভবানীপুরে হেরে বসে থাকেন, তাহলে অন্যদের কান ধরে বলবেনটা কি? অন্যদের ধমকাবেন, চমকাবেনটা কি? কেননা নেত্রী নিজেই হেরে বসে থাকছে, তো অন্য প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করবেনটা কি? তাদের তো আর কোনো জবাবদিহির ব্যাপার থাকবে না। ফলে তৃণমূলটা যে রীতিমতো একটা হরিঘোষের গোয়াল ঘোরের মতো হয়ে দাঁড়াবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন বলে কিন্তু তিনি শেষ মুহূর্তে ভবানীপুরকে বাঁচানোর জন্য পরিমরি করে ছুটে গেছেন। আর রইল গিয়ে ওই ভোট লুঠের কথা। বন্ধুরা, আপনাদের বারবার এর আগের ভিডিওগুলোতে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই হারের পেছনে ভোট লুট, ইলেকশন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এইসবকেই দায়ী করবে। তিনি কিন্তু পুরোপুরিভাবে বলবেন যে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, এবং প্রয়োজন পড়লে তো তিনি মামলাও ঠুকবেন, এরকম একটা মনস্থির, এরকম একটা চর্চা কিন্তু চলছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় দিশাহারা অবস্থায় পড়েছেন। তিনি সব কিছু ছেড়ে আপাতত ভবানীপুরটাকে বাঁচাতে চাইছেন, আর সেই ভবানীপুর বাঁচাতেই তিনি কিন্তু একেবারে সেখানে পরিমরি ছুটে গেছেন। এখন কথা যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় না হয় ভবানীপুর বাঁচাতে পরিমরি ছুটে গেছেন, ভাইপো ডিজে বাজানো ছেড়ে কেন হঠাৎ করে হেস্টিংসে চলে গেলেন? আসলে অভিষেক ব্যানার্জিও ভালো মতো জানেন যে পিসি ডোবার পর তার অবস্থা কি হবে, তাকে নিয়ে কিভাবে টানা হ্যাচড়া হবে। আর যে সরকারি পয়সায় তিনি এতদিন নিরাপত্তাটা পেয়ে এসেছেন, যে জেড ক্যাটাগরির নিরাপত্তায় এতদিন তিনি এদিক ওদিক বাবুয়ানাগিরি করে দেখিয়েছেন, মস্তানগিরি করে দেখিয়েছেন, সেটার কি হবে? ফলে তিনি ডিজে বাজানো ছেড়ে হেস্টিংসে ঝাঁপানোর চেষ্টা করেছেন। কিন্তু ওই যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু তৃণমূলের যুবরাজ বলে ছেড়ে কথা বলেনি, তাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। আর এটাই কোথাও যেন নতুন ভারত, নতুন বাংলার আগামী দিনের গল্পটাকে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে আগামী দিনে এই পিসি ভাইপোর সঙ্গে এই পশ্চিমবঙ্গে কি হতে চলেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। আগে বেরিয়ে গেলেন দাদা, কি বলবেন? লড়াই শেষ করবে, কি বলবেন দাদা? এখনো তো রাউন্ড শেষ, সব রাউন্ড শেষ, কমপ্লিট। আপনি জানেন না, মানুষের রায় মেনে নিচ্ছি, মানুষের রায় চলছে, আর দেখে না 500 দিন চলছে।
গণনা কি সঠিক হচ্ছে না? তো মেশিন মাঝখানে একটাতে ত্রুটি ছিল, সেটা ইয়ে করা হলো। মেশিন অনেক দেরিতে কাউন্টিং আরম্ভ হলো। কোথায় রে বাস, কোথায়? কি কি অভিযোগ তুলছেন? অভিযোগ এখন আর তুলে কি হবে? আপনার দলের এই যে সার্বিক বিপর্যয়ের মধ্যে মানে কোন কারণকে দায়ী করছেন? দলের মধ্যে কি গোষ্ঠীদ্বন্দ্ব? মানুষ ভেবেছে যে ধর্মীয় বিভাজনটাই মানুষের কাছে গুরুত্বপূর্ণ, উন্নয়নটা নয়। শুধু ধর্মীয় বিভাজন না, দলের ধর্মীয় মধ্যে বিভাজন। ঐকমত্য না থাকার জন্য আপনার গোঘাটে আপনি অস্বীকার নো করবেন? কমেন্টস।